শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের একজন কৃতি সন্তান হিসাবে আমি গর্বিত। পরকালে যাইবার আগে আমার কিছু কথা সিলেটবাসীর সাথে শেয়ার করে যেতে চাই। বাংলাদেশে প্রথম ৪টি বিভাগ আছিল। সিলেট আছিল চট্টগ্রাম বিভাগের লগে। অনে সিলেটও একটা বিভাগ। ও সিলেট বিভাগের মানুষরে কিছু নসিহত করিয়া না গেলে মরিয়া গিয়াও পস্তাইম। আমি আজ প্রথমেই জাতীয় জনতা পার্টি নিয়ে আলোচনা করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তো শুরু করা যাক। উচিত কথা হইলে সবাই বলে শালা জবানা, খারাপ হে উচিত বলা মানা, উচিত বলা মানা। আমি আজ শুরুর প্রথমেই সন্তানের মা বাবার অধিকার সম্বন্ধে আলোচনা করব। শুনেছি ব্রিটিশ শাসনামলে ডিভোর্স অথবা তালাক খুব একটা হইত না, আর হইলেও কোর্ট কাছারি হইত না। তখনকার সময় একটা লোক কোর্টের দারোয়ানের চাকরি করত। তার একটা বিবাহিত বোন ছিল এবং বোনটির একটা ৪-৫ বছরের বাচ্চা ছিল। কোনো কারণবশত এই বোনটাকে তার স্বামী তালাক দিয়ে সন্তানটি রেখে বিদায় করে দেওয়ায় বাইয়ের মনটা খুবই খারাপ। কোর্টের উকিল সাহেব দারোয়ানের মনটা খারাপ দেখে বলছেন, তোমার কি হয়েছে দারোয়ান, আজ তোমার মন এত খারাপ কেন? দারোয়ান উকিল সাহেবকে বলল, আমার বোনকে তার স্বামী তালাক দিয়ে সন্তান রেখে বিদায় করে দিয়েছে, তাই মনটা খারাপ উকিল সাহেব। উকিল সাহেব বললেন, তুমি এই জন্য কোনো চিন্তা করো না, সন্তানের জন্য আমি ওর বিরুদ্ধে মামলা করে দিব। যেই কথা সেই কাজ। উকিল সাহেব মামলা করে দিলেন। মামলার তারিখ ঘোষণা করা হলো। আসামি তারিখের দিন বাচ্চা নিয়ে হাজির হলো। বিচারক বাদী মহিলাকে বলছেন, তুমি কিভাবে এই সন্তানের দাবিদার? মেয়েটি বলছে, ইওর অনার, আমি এই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরেছি এবং 4-5 বছর ওর ভরণ পোষণ করেছি, তাই আমি বাচ্চার প্রকৃত দাবিদার, ইওর অনার। এরপর বিচারক আসামিকে বললেন, তুমি মেয়েটিকে তালাক দিয়ে সন্তান রেখে বিদায় করে দিয়েছ, তুমি কিভাবে এই সন্তানের দাবিদার? লোকটি বলল, বেয়াদবি মাফ করবেন ইওর অনার, মনে করেন হুজুর, আমার তামাক মানে আমার খানি কুরাকি, আমার সিয়া এবং আমার সিটা, এইগুলো দিয়া যদি খেউর গাইল আনিয়া কুটিয়া মিক্স করিয়া তামাক বানাই, তাহলে গাইলের মানিকে যদি হন ই তামাক টান, তাহলে তো আমার এখানে কিছু করার নাই হুজুর। বিচারক দেখলেন বিষয়টি যুক্তিসঙ্গত, তাই এটি আইনে পরিণত করে সন্তানটিকে বাবার প্রাপ্য বলে ঘোষণা করে দিলেন। এই আইন আজ অবধি বাংলাদেশে চালু আছে। কারো মেয়েকে তালাক দিলে বাবা সন্তান রেখে খালি হাতে এই মহিলাকে বিদায় করে দেয়। এরপর
ব্রিটিশরা যখন ইন্ডিয়া ছেড়ে চলে আসলো, তখন একটা ব্রিটিশ মেয়ের 2টা বয়ফ্রেন্ড ছিল। এক সময় মেয়েটি প্রেগনেন্ট হয়ে একটি সন্তান জন্ম দিল। তখন এই সন্তানের দুটি বয়ফ্রেন্ডই বাবা দাবি করছে। শেষ পর্যন্ত বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ায়। তখন পর্যন্ত কিন্তু ডিএনএ টেস্ট আবিষ্কার হয় নাই। তাই আদালত সন্তানের পরিচয় পিতার নামে হবে না, মাতার নামে হবে, এই ঘোষণা দিয়ে আইন পাশ করা হয়। আজ অবধি এখানে এই আইন প্রচলিত আছে। সন্তানের পরিচয় মায়ের নামে হয়। আজ সিলেটবাসীর হয়েছে একই দশা। আমাদের তামাক, আমাদের সিটা, আমাদের সিয়া মানে আমাদের তেল, আমাদের গ্যাস, আমাদের রেমিটেন্স, খালি তাদের গালিত কুটিয়া তামাক বানানায় তারা তামাকর দাবিদার। 1971 ইংরেজির 26 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়ে পাকিস্তানের কারাগারে চলে গেলেন। কিন্তু 10 মাস 10 দিনের পরিবর্তে মাত্র 9 মাসে বাংলাদেশ নামের যে সন্তানের জন্ম দিলেন, এই সন্তানের মাতা অথবা সহপিতার নাম হলো কর্নেল আতাউল গনি উসমানী। একটি সন্তানের পিতা যদি 2 জন দাবিদার হতে পারে, আমরা কেন পারব না? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কি? আমরা দুনিয়ার সব কিছু বুঝি, কিন্তু সর্বাধিনায়কের অর্থ বুঝি না। উসমানী সাহেবের হাতে গড়া একটি দল ছিল এবং সেই দলটির নাম ছিল জাতীয় জনতা পার্টি। সিলেট বিভাগে আর কোনো রাজনৈতিক দল নেই। সিলেট বিভাগের মানুষ একমাত্র উসমানী সাহেব ছাড়া বাকি সকল মন্ত্রী মিনিস্টার সহ নন সিলেটিদের গুলামি করে গেছেন এবং এখনো গুলামের মতো তাদের পিছে পিছে ঘুরতেছেন। কি দেশ আর কি বিদেশ, তেল মালিশ করার জন্য আমরা তেল নিয়ে বসে থাকি। আজ উসমানী সাহেবের এই দলটি রাজনৈতিক নিবন্ধনের তালিকা নেই। এমনকি নিবন্ধন ছাড়া যে সমস্ত দল আছে, সেই তালিকায়ও এই দলের কোনো অস্তিত্ব নেই। এইটা আমরা সিলেটিদের দোষ। 1972 ইংরেজির 10 জানুয়ারিতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু যখন দেশে প্রত্যাবর্তন করেন, এর কিছুদিন পর উসমানী সাহেব বঙ্গবন্ধুকে বলেছিলেন, একটা দেশ স্বাধীন হওয়ার পর অনেকগুলো নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি হলো স্বাধীনতা বিরোধী আলবদর, রাজাকার এবং যারা মির্জাফর ছিল তাদেরকে মেরে ফেলতে হবে। উসমানী সাহেবের কথায় বঙ্গবন্ধু খুব রাগ করেছিলেন। এরপর বঙ্গবন্ধু সকল স্বাধীনতা বিরোধী আলবদর, রাজাকার ও যত মির্জাফর আছে তাদেরকে সাধারণ ঘোষণার মাধ্যমে ক্ষমা করে দেন। এইটাই ছিল বঙ্গবন্ধুর সবচেয়ে মারাত্মক ভুল সিদ্ধান্ত, যে ভুলের মাসুল তিনি নিজেই পেয়েছেন এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষকে এর মাসুল গুনতে হবে কড়াই গণ্ডায়। এরপর উসমানী সাহেব রাগ করে বঙ্গবন্ধুর কাছ থেকে সিলেট চলে আসেন। তখন তিনি জাতীয় জনতা পার্টি নামে একটি দল গঠন করেন। এই জাতীয় জনতা পার্টি থেকে 1973 ইংরেজির নির্বাচনে জাতীয় জনতা পার্টি থেকে প্রথম মনোনয়ন পেয়েছিলেন বিশ্বনাথের কৃতি সন্তান অ্যাডভোকেট নুরুল ইসলাম খান সাহেব এবং তিনি ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছিলেন। আজ শুধুমাত্র উসমানী সাহেবের নামে একটা ইন্টারন্যাশনাল সাইনবোর্ড আছে।
যদি উসমানী সাহেবের জন্ম সিলেট না হতো তাহলে আমরা এই সাইনবোর্ডটিও পেতাম না। আমরা ইন্টারন্যাশনালের অর্থ বুঝি না। ইন্টারন্যাশনালের অর্থ হলো যে বিমানবন্দরে আন্তর্জাতিক রোডের বিমান উঠানামা করে, অথচ সিলেট বিমানবন্দরে শুধুমাত্র বাংলাদেশের বিমান উঠানামা করে এবং সিলেটের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় একরকম চাঁদাবাজির মতো, এবং এয়ারপোর্টে যাত্রীদেরকে অহরহ হয়রানি করা হয়। যদি আজ সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু থাকত তবে কানাডাগামী ৪৫ জন যাত্রীকে ওরা অবৈধভাবে আটকে দিতে পারত না। এইগুলো হলো সিলেটিদের সাথে বিমাতা সুলভ আচরণ। সিলেটে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল সাইনবোর্ড লাগিয়ে সিলেটিকে বুঝ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোনো একদিন দেখা যাবে এই সাইনবোর্ড সরিয়ে শাহপরান সাইনবোর্ড লাগানো হয়েছে, যেভাবে জিয়া সাইনবোর্ড সরিয়ে শাহজালাল সাইনবোর্ড লাগানো হয়েছে। তখন কিন্তু উসমানী সাহেবের স্মৃতি মুছে যাবে। এরপর আসি ন বিচারি কইর ট্রাভেল টু বাংলাদেশ। এর অর্থ হলো বাংলাদেশে যেতে হলে ভিসা লাগে না, শুধু ফি লাগে। এইটা প্রথম চালু করেছিল খালেদা সরকার। হাসিনা সরকার আসার পর দেখলো এইটা যুক্তিসঙ্গত নয়, তাই তারা এটা বাদ দিয়ে ভিসা সিস্টেম চালু করেছে। ভিসা দিলে দেশে যাইবাই, আর না দিলে যেতে পারবাই না। আজ আমি সিলেট বিভাগের সকল সাংবাদিক ভাইদেরকে একটা অনুরোধ করব, দয়া করে আপনারা সিলেট বিভাগের যতগুলো ব্যাংকের শাখা প্রশাখা আছে এই সকল ব্যাংকগুলোতে কোন ব্যাংকে কত টাকা গুম আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে প্রবাসীরা মারা গেছে, এইগুলো হলো গুম টাকা, এবং এইসব মিলিয়ে এর পরিমাণ কত দয়া করে একটু তথ্য সংগ্রহ করে প্রচার করবেন। কারণ বর্তমানে এই গুম টাকা সঠিকভাবে আছে কি না সন্দেহ আছে। বর্তমানে গুম ছাড়া টাকাও ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে। 1985 ইংরেজিতে বিশ্বনাথ জনতা ব্যাংকে 8 কোটি টাকা গুম আছিল। এই শাখা ইনকোয়ারি করলে বোঝা যাবে এর আলামত। এরপর লন্ডনের সাংবাদিক ভাইদের, মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, লন্ডনে ছোট বড় মিলিয়ে সর্বমোট কতটা ট্রাস্ট আছে এবং এর পরিমাণ কত। আমরা এইগুলি করি পরকালের সোয়াবের জন্য, কিন্তু আমরা কি করছি কেউ জানি না। আমরা এই টাকা ব্যাংকে রাখছি এবং আসল রেখে সুদগুলো সোয়াবের জন্য দান খয়রাত করছি। এইটা হইল শিরিক গুনাহ, যেটার কোনো মাফ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সবগুলো ট্রাস্টের পয়সা একত্রিত করে যদি আর্লি এবং লিডিলের মতো সব করা সম্ভব, এতে সবগুলো ট্রাস্ট যদি শেয়ার হোল্ডার থাকে, এতে মানুষের কর্মসংস্থান হতো এবং এর লাইফ বংশ থেকে যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করা হতো তাহলে এর প্রকৃত সওয়াব পাওয়া যেত। এরপর আসি আমরা ছিলাম চট্টগ্রাম বিভাগে, কিন্তু এটাকে পরিকল্পিতভাবে দুইটা করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন 360 আউলিয়া। আমরা আমাদের নিজের পায়ে আমরা কুড়াল মারছি, এখনো সময় আছে। সিলেট বিভাগের মানুষ সজাগ হন। আমরা শিক্ষিত হয়ে বিদেশের মাটিতে বিভিন্ন দেশের পার্লামেন্টে লিড করতেছি, কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের মিনিং বুঝি না। যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কোনো নন সিলেটি হইতো, যে তা হইলে কি হইতো এটা একমাত্র আল্লাহই জানেন। আমার একটা গল্প মনে পড়ে গেল। একটা লোককে চোখের বুরুর উপর সর্প কামড় মারায় লোকটি মারা গেছে। লোকজন ভিড় করে দেখছে। এর মধ্যে একটা লোক ভিড় ঠেলাইয়া এসে বলছে, কি হয়েছে কি হয়েছে? লোকজন বলছে সাপে কামড় মারেছে এবং লোকটি মারা গিয়েছে। ওই লোকটি বলছে, কোথায় কামড় মেরেছে? লোকজন বলছে চুকুর বুরুর উপরে।
তখন এই লোকটি বলছে, আল্লাহ রক্ষা করেছেন, আরও একটু হইলে চোখ যেত। ঠিক তেমনি সিলেটবাসীকে আল্লাহ রক্ষা করেছেন, আরও একটু হলে চোখ যেত। যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কোনো নন সিলেটি হতো, তাহলে যে কী হইতো একমাত্র আল্লাহই জানেন। আজ মনে হচ্ছে জিয়ার নির্দেশে উসমানী সাহেব যুদ্ধ পরিচালনা করেছিলেন। আজ জিয়াকে স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মরার পরে আব্দুস শহীদ, আরও কত কিছু বানাচ্ছে। যদি জিয়া মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হতো, তাহলে যে কি বানাইতো একমাত্র আল্লাহই জানেন। আমি সিলেটবাসীর কাছে আহ্বান করব, দাঁত থাকতে দাঁতের মর্যাদা রক্ষা করুন। আজ জনাব আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি হওয়ায় তিনি ভূমধ্য সাগরের মাঝে দিয়া রাস্তা বানাইতে পারলেন। আজ ঢাকাকে ওয়াশিংটন, অন্য জেলাকে সিঙ্গাপুর, জাপান, কুয়ালালামপুর বানানো হচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে দৃষ্টিনন্দন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হচ্ছে। অথচ আজ 53 বৎসরেও সিলেটের একটি সাইনবোর্ড ছাড়া আর একটা সিঙ্গুল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলতে কেউ দেখাতে পারবে না। সিলেট বিভাগের 80% সম্পদ ব্রিটিশ বাংলাদেশিদের, অথচ আমরা ভিসা নিয়ে দেশে যেতে হয়। উসমানী সাহেবের হাতের গড়ার দলটিকে পুনরুজ্জীবিত করার জন্য সিলেট বিভাগের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপর আসি, সিলেট বিভাগের যত মুসলমান সবাই কিন্তু মিডল ইস্টের ইয়েমেনি মুসলমান। মিডল ইস্টের মুসলমানদের যেমন টাকা আছে বুদ্ধি নাই, অন্য দেশের কথায় উঠবস করত, এখন কিন্তু তাদের ভুল উপলব্ধি করতে পারতেছে। ঠিক তেমনি ইয়েমেনি সিলেটিদের টাকা আছে বুদ্ধি নাই, নন সিলেটিদের কথায় উঠবস করে। সিলেট বিভাগের নতুন প্রজন্মের একমাত্র ব্যক্তি ছিল বিশ্বনাথের কৃতি সন্ধ্যার এম ইলিয়াস আলী। সে ওদের কথায় উঠবস করতো না, সে চাইতো তার কথায় ওরা উঠবস করুক, যে কারণে তাহাকে গায়েব করা হয়েছে। সিলেট বিভাগের মুসলমান হলো ইয়েমেনি মুসলমান, বাকি সবাই কিন্তু মুঘল আমলের ভারতের মুসলমান, যে কারণে আজ তারাই তাদেরকে গায়েল করতে ব্যস্ত, আর আমাদেরকে তারা তাদের ডাল হিসাবে ব্যবহার করে থাকে। আমি শুধু এইটুকুই বলবো, এখনো সময় আছে, ওদের লাগাম টেনে ধরুন। আমরা প্রবীণরা সিরিয়াল মতো পরপারে চলে যাচ্ছি, কিন্তু আমাদের জড়ফেরগুলো একদিন এই কুলো হারাবে, সেই কুলো হারাবে, না পাবে হাইরকুল, না পাবে বাইরকুল। আজ আমেরিকার ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে প্রয়োজনে বিদেশিদেরকে সামরিক বাহিনী দিয়ে পিটিয়ে বিদায় করে দিবেন। যদি ফিরসাব এইটা করে তাহলে তার মুরিদরা কি বসে থাকবে? লম্বা কাহিনী, ইমাম মেহেদি আসার আগে এইটা ঘটবেই। মিডল ইস্টের ইয়েমেনিদের মতো সিলেট বিভাগের মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনা করে শেষ করছি। কত বলবো, বলা তো শেষ নেই। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।